আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 52, 53 এবং 54তম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। ফরিনা তাড়াহুড়া করে খোশমেজাজে রান্না করছেন। সাহায্য করার মতো পাশে কেউ নেই। একাই দৌড়ে দৌড়ে সব করছেন। হাওলাদার বাড়িতে অতিথি এসে একদিন না থেকে যেতে পারেন না, এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয়। তাই মজিদ লিখনকে থেকে যেতে জোর করেছেন। পদ্মজা নিজের ঘরে স্বামীর সেবায় ব্যস্ত। আমিরের ঘাড়ের চামড়া ফুলে গেছে, হাড়ে বিষের মতো যন্ত্রণা। বিপুল ডাক্তার ঔষধ দিয়েছেন। পদ্মজা অশ্রুসজল নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুল বিলি কেটে দিচ্ছে। অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে, সহ্য করতে হয়েছে। মাত্রই আমির চোখ বুঝেছে। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে দ্রুত যেন আমিরের ব্যথাটা সেরে যায়, নয়তো তাকে যেন দিয়ে দেয়। ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে শুয়ে দেয়। নীল হয়ে আছে। লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজার কারো উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুছল। তারপর লতিফাকে দেখে বলল, লুতু বুবু। লতিফা বলল, খাইবা না? খালাম্মা খাইতে ডাকতাছে। পদ্মজা গম্ভীর কণ্ঠে বলল, আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি? লতিফা বলল, খালাম্মাই লিখন ভাইজানের লাইগা রান্তাছিল। পদ্মজা ক্ষিপ্ত হয়। নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজের আয়োজন করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। লতিফা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল। পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে চোখ নিবন্ধন করে রাখলো। এরপরে আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল, তুমি যাও, আমি আসছি। লতিফা 2 পা এগোতেই পদ্মজা ডেকে উঠল, লুতু বুবু। লুতু দাঁড়ালো। পদ্মজা বলল, তুমি আমার উপর নজর রাখছিলে কেন? আর আমাকে না জিজ্ঞেস করে থাপ্পড়ের কথাই বা কেন ওনাকে বলেছ? লতিফার কোনো প্রতিক্রিয়া নেই। সে নত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। পদ্মজা আরো 2 বার প্রশ্ন করেও কোনো জবাব পেল না। তাই বলল, নিষেধাজ্ঞা আছে নাকি? এবার লতিফা হাসূচক মাথা নাড়ালো। সে কিছু একটা ভাবলো। এরপর মুখ তুলে দেখল পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। লতিফা অপ্রতিভ হয়ে উঠল। বলে, আমি যাই, নাইলে খালাম্মাই চেতব। পদ্মজার উত্তরের আশায় থাকেনি লতিফা। তড়িহড়ি করে চলে যায়। পদ্মজা ভ্রু কুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে। প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা, অথচ তার মনে হয় সব প্রশ্নের এক উত্তর, এক যোগসূত্র। এখন সেসব ভাবার সময় না। আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত। পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে। ভীষণ গরম, জ্বর উঠেছে নাকি। লিখন মৃদুলের আড্ডা জমে উঠেছে। দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে। লিখনের নায়িকা 3 দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে। সাঁতার জানে না, তাই প্রচুর পানি খেয়েছে। সেই সাথে পা মচকে গেছে, কোমরেও ব্যথা পেয়েছে। একথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। পূর্ণা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে। কত অসভ্য এই লোক। মানুষের আঘাতের কথা শুনে হাসে। তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হাহা করে হাসি দেখে। লিখন আরও জানালো, সে এবং তার দল গত 3 দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলো শুটিং করেছে। বাকি যা দৃশ্য আছে সবকিছুতে নায়িকার উপস্থিতি থাকতেই হবে। তাই আপাতত শুটিং স্থগিত আছে। আশা করা যাচ্ছে 3-4 দিনের মধ্যেই নায়িকা সুস্থ হয়ে যাবে। পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকলো। পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে। ঘন্টা 2 আগে একটু কথা হয়েছিল, আর হয়নি। লিখন প্রশ্ন করলো, ভেতরের অবস্থা কেমন? আমির হাওলাদার আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন? পূর্ণা বলল, ঘুমাচ্ছে, দেখে এলাম, আপা আশেপাশে। লিখন বলল, তোমার আপা পাশে থাকলে আর কি লাগে? লিখনের কণ্ঠটা করুণ শোনায়। পূর্ণা প্রসঙ্গটা পাল্টাতে বলল, ভাইয়া আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। তখন বললাম, কিছুই বললেন না। লিখন বলল, আচ্ছা যাব। পূর্ণা বলল, প্রান্ত অনেক খুশি হবে। লিখন বলল, প্রান্ত যেন কে? পূর্ণা বলল, আমার ভাই, ওই যে খুন। লিখন বলল, মনে পড়েছে, কি যেন নাম ছিল, মুন্না বা এরকম কিছু নাম, তাই না? পূর্ণা বলল, জি ভাইয়া। লিখন বলল, সবাই কত বড় হয়ে গেছে, পড়াশোনা আর করনি কেন তুমি? পূর্ণা বাম হাত চুলকাতে চুলকাতে বলল, মেট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করেনি। মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বলল, তুমিও ম্যাট্রিক ফেল? পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন, আরো কেউ আছে এখানে? মৃদুল মুস্কি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে বলল, আমিও ম্যাট্রিক ফেল। মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল। পূর্ণা সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে। মজা করলো নাকি সত্য বলল? লিখন ঠোঁটে হাসি ধরে রেখে বলল, মৃদুল, মজা করছো নাকি সত্য? মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল, আচ্ছা মিথ্যে কইতে যামু কেন, এতে আমার লাভটা কি? মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসলো। সাথে তাল মিলিয়ে পূর্ণা ও মৃদুল। লিখন আগের চেয়ে সুন্দর হয়েছে। দেখতে কত ভালো দেখাচ্ছে, কি অপূর্ব মুখ, বলিষ্ঠ শরীর। পূর্ণার কেন জানি আজও মনে হচ্ছে লিখনের পাশেই পদ্মজাকে মানাই বেশি। পরক্ষণে পূর্ণা নিজেকে শাসালো, চুপ করে থাক পূর্ণা, আমির ভাইয়ের মতো ভালো মানুষ দুটি নেই। আপার জন্য উনি সেরা, তবুও মন বোঝে না। হয়তো সৌন্দর্যের মিলটার জন্যই লিখন পদ্মজা দুটির নাম তার ভাবনার একসাথে জোড়া লেগে যায়। অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয়
আমিরের জায়গা কেউ নিতে পারবে না, কেউ না, সে অনন্য। হাসি খুশি মুহূর্ত উবে যায় খলিলের কর্কশ কণ্ঠে। বেহায়া বেলাজা সেরি পরপুরুষের সাথে কেমনে দাঁত মেলায় হাসতাছে। ঘরে বাপ মা না থাকলে এমনই হয়। এই সেরি ঘরে যাও। লিখন মৃদুলের সামনে এভাবে কটু কথা শুনে পূর্ণার বুক ফেটে কান্না আসছে। সে এক পলকে লিখন মৃদুলকে দেখে অলক ঘরের ভেতরে চলে যায়। লিখন মৃদুল হতভম্ব। খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ, নাকের নিচের চামড়া উঠে গেছে, মাংস দেখা যাচ্ছে, তবুও তেজ কমে না। তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলছেন, মাডা ময়রা যাওয়ার পর থেকে এই সেরি দোষী হয়ে গেছে। এত বড় সেরি বুড়ো হইতাছে, বড় বইনে বিয়া দেয় না। কোন দিন কোন কাম ঘটায় আল্লাহ জানে। তা লিখন দুপুরের খাবার খাইছ? লিখনের ইচ্ছে হচ্ছে না এই কুৎসিত ভাবনার লোকটাকে জবাব দিতে। যেহেতু সেই বাড়ির অতিথি, তাই মনের কথা শুনতে পারল না। বলল চীনা। মৃদুল খলিলকে উপেক্ষা করে অলক ঘরে ঢুকে পড়ে। পূর্ণা অলক ঘরের পিছনের বারান্দায় এসে দাঁড়ায়। মৃদুল পিছনে এসে দাঁড়ালো। কোমল স্বরে বলল, খালুর কথায় কষ্ট পাইছ? পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল, আপনি কারো কষ্টের কথা ভাবেন দেখেও ভালো লাগে। মৃদুল বলল, সবসময় তেরা কথা কও কেন? আমি যদি আগে জানতাম তোমার এই কালি কইলে তোমার এত কষ্ট হয়, আমি কইতাম না। পূর্ণা তাকালো। পূর্ণার দৃষ্টি দেখে মৃদুলের মন কেমন করে উঠল। এই দৃষ্টির নাম বোধহয় মন কেমন করার দৃষ্টি। পূর্ণা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাপ চাইছেন? মৃদুলের জোড়া ভ্রু কুচকে আসে। 2 পা পিছিয়ে যে বলে, জীবনেও না। পদ্মজা ক্ষুধার্ত ব্যাঘিনীর মতো রান্না করে ঢুকে ফরিনাকে বলল, আম্মা কি হয়েছে আপনার? ফরিনা প্রবল বিস্ময়ে জানতে চাইলেন, কেন, কি হইব আমার? ফরিনার ব্যবহারে পদ্মজা খুব অবাক। সে কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। ফরিনার নিশ্চিন্ত মনে চুলা থেকে পাতিল নামালেন। তারপর বললেন, ও পদ্মজা, মগারে একটু কইবা লিখন মৃদুলের ডাইকা আনতে। লিখন ছেলেটা কখন আইছে, এখনো খাই নাই। পদ্মজার ঘাটল না ফরিনাকে। সে বুঝে গেছে কোনো জবাব পাবে না। সদর ঘরে পার হতেই সদর দরজায় মৃদুল এবং লিখনের দেখা পেল। পদ্মজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল। তারপর বলল, আপনারা এখানে এসে বসুন, আম্মা আপনাদের খোঁজ করছিলেন। কথা শেষ হতেই পদ্মজা সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল। লিখন অবশিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থাকে। সেই পুরনো দিনের মতোই তার স্বপ্নের প্রিয় সে এক ছুটে পালিয়ে বেড়ায়। পার্থক্য শুধু এটাই, আগে লজ্জায় পালাতো, এখন অস্বস্তিতে। লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজাকে এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে। যাকে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতো অভাগারাই জানে। লিখন মৃদুলের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল, পদ্মজা ভাবিকে চিনেন? লিখন বলল, চিনব না কেন? লিখন থেমে গেল। সে নিজের অজান্তেই কি বলে দিয়েছে। হেসে বলল, এইসব জেনে কি হবে, আসো গিয়ে বসি। তারপর বলল, কখনো প্রেমে পড়েছেন? মৃদুল বলল, না মনে হয়। উদাসীন হয়ে বলল মৃদুল। লিখন বলল, নিশ্চিত হয়ে বলো। মৃদুল ভাবল, কোনো নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করছে। উত্তর পেয়েও গেল। সকালেই সে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে। অজানা অনুভূতি অনুভব করেছে। এটা কি প্রেম? মৃদুল নিশ্চিত নয়, তাই সে বলল, না, পড়ি নাই। লিখন বলল, আচ্ছা সেসব বাদ, বিয়ে করছো কবে সেটা বলো। মৃদুল বলল, হুট করে একদিন। আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্মাকে চমকে দিব। লিখন সশব্দে হাসলো। বলল, জানো মৃদুল, মানুষের সব চাওয়া পূর্ণ হয় না। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে। মৃদুল বলল, তাহলে বলছেন আমার এই ইচ্ছে পূর্ণ হবে না? লিখন বলল, না, তা বলছি না। হুট করে বিয়ে করে ফেলার কেমন অসম্ভব কাজ। মেয়ে রাজি থাকলেই হলো, মেয়ে বেঁকে গেলে কিন্তু কিচ্ছে খতম। লিখন আবার সশব্দে হাসলো। মৃদুলও অকারণে তাল মিলিয়ে হাসার চেষ্টা করলো। একটা মানুষ এতটা হাসতে পারে কিভাবে? এত সুখী লিখন শাহ, সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট লুকোয় হাসির আড়ালে। আস্তে আস্তে বাড়ির সবাই আসে, আমির ছাড়া। রেদওয়ান, খলিল এত শান্তভাবে আসে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে। বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। পদ্মজা খুব অবাক হয়ে প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করছে। লিখনও এতে কম অবাক হয়নি। কত শান্ত পরিবেশ। ঝগড়ার পর মান অভিমান, তর্ক বিতর্ক থাকে, সেসব কিছুই নেই। পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফরিনাকে বলল, আম্মা, আমি উনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। ঘুম ভেঙেছে হয়তো। পদ্মজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে। পদ্মজার হাঁটার ছন্দ দ্রুত সাবলীল। মাথায় শাড়ির আঁচলের ঘোমটা টানা। স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই স্বামীটা কি সে হতে পারতো না? এতটাই অযোগ্য ছিল? অযোগ্য নাকি নিয়তের খেলা? কেন ভোলা যায় না এই নারীকে? লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসে হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি। পদ্মজার অস্বস্তি হবে ভেবে। সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায়, বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না। এ যে বড় যন্ত্রণার। এতদিনেও বুকের ভেতর কিভাবে পুষে আছে এক প্যাক্ষিক ভালোবাসা। কোনোভাবে কি এই ভালোবাসা পূর্ণতা পাবে? আসবে কি সেই সুদিন? লিখনের চক্ষু সজল হয়ে ওঠে। সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত। লিখনের সম্মুখ বরাবর মৃদুল ছিল। মৃদুল লিখনের প্রক্রিয়া দেখে অনেক কিছুই বুঝে নিল।
নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞেস করলে খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে। মৃদুল চারিদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খোঁজে। পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো। ঘাড়ে প্রচন্ড ব্যথা, টিকে থাকা যাচ্ছে না। রাগে কিরমির করছে এখনো। পদ্মজা শান্ত করে তারপর খাইয়ে দিল। খাওয়া শেষে আমির হেসে বলল, লিখনের সাথে কথা হয়েছে? পদ্মজা স্থির চোখে তাকালো, বলল, ওনার সাথে কেন কথা হতে যাবে আমার? আমির বলল, উনি তো তোমার জন্যই এসেছেন। পদ্মজা বলল, আপনাকে বলেছে, অন্য দরকারেও তো আসতে পারে। আমির হাসলো, বলল, সে আজও তোমাকে পছন্দ করে, আশা করি তুমি তার কাছে যাবে। পদ্মজা বলল, অসম্ভব, যা তা বলছেন, আপনি এসব বললে আমার খারাপ লাগে। পদ্মজা থামলো। আমির মৃদু হাসছে। পদ্মজা আমিরের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল, আপনি জানেন না আপনাকে কতটা ভালোবাসি আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আমির বলল, তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন? পদ্মজা বলল, বন্ধনারীর কতটা যন্ত্রণা বুঝবেন না। আমির বলল, আমাদের একটা মেয়ে হয়েছিল। পদ্মজা বলল, আর হবে না তাই বলিনি। আমির বলল, হবে, আল্লাহ চাইলে হবে। তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউ আছে, আর কি লাগে? পদ্মজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে। এরপর চিরুনি দিয়ে আমিরের চুল আঁচড়ে দিয়ে বলল, চুলগুলো বড় হয়েছে অনেক। আমির বলল, হ্যাঁ, আচ্ছা এদিকে আসো। আমির পদ্মজাকে এক হাতে টান দিতে গিয়ে ঘাড়ের চাপকে আহ করে উঠল। পদ্মজা ব্যস্ত হয়ে পড়ে, খুব লেগেছে? আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কেন এমন করেন আপনি? চারপাশটা অনেকটা ফর্সা হয়েছে। দুপুরের সূর্যটা এখন একটু দেখা যাচ্ছে, তাও তেজ নেই। কিছুক্ষণ পর আবার ডুবে যাবে। পূর্ণা লবণ দিয়ে টক বড়ই খাচ্ছে। দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণা চমকে ওঠে। মৃদুলকে দেখে বুকে থুতু দেয়। তারপর বাসখাই কণ্ঠে বলল, হুট করে এভাবে কেউ আসে? মৃদুল বলল, আর কথা কয় না, তোমারে সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। মাত্র মগা কইল তুমি নাকি সাদে। পূর্ণা বলল, কেন, আমাকে খুঁজছেন কেন? মৃদুল বলল, এমনি খাটখাট কইরা কথা কইতাছো কেন? একটু ভালো কথা আহে না মুখ দিয়ে? পূর্ণা একটু নড়ে চড়ে বসলো। তারপর হেসে বলল, দুঃখিত, এবার বলুন কি দরকার? মৃদুল বলল, ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি। পূর্ণা বলল, আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই। মৃদুল বলল, তোমার না, তোমার বড় বোনের, পদ্মজা ভাবির। পূর্ণা উৎসুক হয়ে তাকালো। মৃদুল উসখুস করতে করতে বলল, পদ্মজা ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়ল। তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে। এরপর নির্বিকার কণ্ঠে বলল, না, তবে লিখন ভাইয়া আপারে পছন্দ করত। আপার সাথে ভাইয়ার বিয়েটা কেমনে হয়েছে জানেন? মৃদুল বলল, আমির ভাইয়ের কথা বলছো? পূর্ণা বলল, আমার আপার কি আর কোথাও বিয়ে হয়েছে? মৃদুল বলল, সোজা উত্তর দিতে পারো না? তারপর বলো। পূর্ণা বলল, ওই ঘটনাটা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথেই আপার বিয়েটা হতো, কিন্তু হয়নি, এতটুকুই। মৃদুল বলল, লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল, তারপর বিচ্ছেদ হয়ে গেছে। ভাই অনেক ভালোবাসতে পারে। পূর্ণা বলল, হ্যাঁ। পূর্ণা বড়ই খাচ্ছে তৃপ্তি করে। মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে। এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায়, চারপাশ দেখে। পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করে নেয়। মৃদুলের উপস্থিতি তার স্পন্দন বাড়িয়ে দেয়। বুক হাঁপড়ের মতো ওঠানামা করে, কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না। পূর্ণা আরেকটা বড়ই হাতে নিল। তখন মৃদুল ডাকলো, বেআইন। পূর্ণা তাকায়। মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে। পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায়। মৃদুল আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, রক্ত না? পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো। তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল, তাই তো। মৃদুল বলল, মানুষের রক্ত না পশুর রক্ত, ওর নিশ্চিত হইতাম কেমনে? পূর্ণা বলল, পশুর রক্ত এখানে আসবে কেন? মৃদুল বলল, মানুষের রক্তই কেন আসবে? পূর্ণা বলল, তাই তো। দুইজন চিন্তিত হয়ে ভাবতে থাকলো। পূর্ণা বলল, মনে হয় কোনো পাখি শিকার হয়েছে, আর রক্তাক্ত অবস্থায় এখানে এসে পড়েছে। মৃদুল বলল, তাহলে মরা পাখিটা কই? পূর্ণা বলল, ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি, এরপর চলে গেছে। সন্ধ্যা রাত, জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে। ঠান্ডা বাতাস, সে বাতাসে পাতলা শার্ট পরে লেখন নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। জোনাকি পোকা দেখছে। মাঝে মধ্যে অন্তর্মহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে। সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরা হয়নি। খেতে বসেছিল, আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ শোনেনি। স্বপ্নে সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেদিন। একসময় ইচ্ছে হচ্ছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে, কিন্তু বিবেক সাড়া দেয়নি। পরদিন সকালে উঠে মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিটি মুহূর্তে আফসোস হয়, শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারল না সে। পরবর্তী কয়েকটা মাস ঘরের মধ্যে কেটেছে। সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু মন তো ভেঙে গুড়িয়ে গেছে, আজও জোড়া লাগেনি। পদ্মজা কি কখনো জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে? জানবে কি তার ভালোবাসার গভীরতা? লিখন আনমনে হেসে উঠল। চোখে জল, ঠোঁটে হাসি। এ হাসি সুখের নয়, যন্ত্রণার।
পূর্ণা অন্দরমহলে আসেনি। পদ্মজা ভীষণ রেগে আছে। অলক ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে। এর আগেও যখন বাড়ি যে তার পেটে ছিল, পূর্ণা এই বাড়িতে অনেকদিন ছিল, তখনও মাঝরাত অব্দি অলক ঘরের বারান্দায় বসে থাকতো। পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি, এখন ঘরে নিয়ে যাবে। নির্জন থমথমে পরিবেশ। তখন লিখনের কণ্ঠ ভেসে আসে, পদ্মজা। পদ্মজা কণ্ঠটি শোনা মাত্রই ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে। একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে, কেন অনুচিত আশা করে বসে থাকবে। পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্টও হয়। প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলিয়ে দিক অতীত। পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল, এভাবে রাতের বেলায় ডাকবেন না। পদ্মজা লিখনকে উপেক্ষা করে 2 পা এগিয়ে যায়। লিখন বলল, জীবন থেকে তো সরে গিয়েছ, আমি তোমাকে বিব্রত করতে চাই না, তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসেই পড়েছি, কয়েক হাত দূরে থেকেই একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা। লিখন হাসলো। সুরগুলি যেন ফিরে এসে প্রাণে মৃদুগুঞ্জন শুরু করে দিয়েছে। পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকে এই সময়টা সুন্দর, ভারী সুন্দর। কোনো সাড়া নেই। পদ্মজা পিছনে ফিরে তাকালো। লিখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে। পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল। কাটা কাটা গলায় বলল, কিছু বলার যখন নেই আমি আসি। লিখন বলল, ভুলে গেছো আমায়, মনে পড়ে না? লিখনের কণ্ঠে ব্যাকুলতা। পদ্মজা তীক্ষ্ণ বাক্যবান, না ভুলবার মতো কোনো সম্পর্ক কি আমাদের ছিল না। আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না। আপনি বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, এটুকু নিশ্চয়ই বুঝবেন। লিখন হেসে বলল, আচ্ছা আজ আসো। পদ্মজা বলল, একটা অনুরোধ ছিল। লিখন বলল, কি? পদ্মজা আবার ফিরে তাকালো সরাসরি লিখনের চোখের দিকে। সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে উঠল। সে অপলক চোখে তাকিয়ে থাকে। পদ্মজা বলল, নিজেকে এবার গুছিয়ে নিন। মরীচিকার পিছনে অনেক দৌড়েছেন, আর না, এবার নিজের জীবনটা নতুন করে সাজান, আপনার মনের জোর বাড়ান। মানুষ দ্বিতীয়বার প্রেমেও পড়ে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে। লিখন বলল, পদ্মফুল। পদ্মজা একটু সময়ের জন্য হলেও তাকায়। লিখন বলল, এভাবে ভালো আছি আমি, তুমিও এভাবে সারা জীবন ভালো থেকো। পদ্মজা কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারছে না। এই লেখন সাথে এক ধ্যানেই পড়ে আছে। সে আর কথা বাড়ালো না। যে বুঝেও বুঝতে চায় না তাকে বুঝিয়ে লাভ নেই। সে 2 পা পিছিয়ে গিয়ে বলল, শুভরাত্রি। লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার অশ্রুসজল চাহনি, তবে বুকে প্রশান্তি। জীবনের খরতাপ দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ একটু দেওয়ার সময় তার বুকে প্রশান্তির ঢেউ তুলেছে। এইটুকু সময়ের স্মৃতি নিয়েই কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে। সে বিড়বিড়িয়ে বলল, আমি মানতে পারি না তুমি অন্য কারো, আমি তোমাকে ভালোবাসি। শেষের শব্দ 3টে ঘোর লাগা কণ্ঠে ভেঙে ভেঙে বলল। পূর্ণাকে ঘরে এনে পদ্মজা ধুমকে বলল, এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস? বাইরে বাতাসও হচ্ছে, আমার কোনো কথাবার্তায় কি শুনবি না? পূর্ণা অপরাধী স্বরে বলল, আর হবে না আপা, আগামীকাল সন্ধ্যা আজানের সাথে সাথে ঘরে চলে আসবো। পদ্মজা বলল, জি না, বিকাল থেকেই ঘরে থাকবেন। এমনিতেই এই বাড়ির অবস্থা ভালো না, তুই 2-3 দিন পরেই বাড়ি চলে যাবি। পূর্ণা বলল, তুমি যাবে না? পদ্মজা আনমনে কিছু ভাবলো, তারপর বলল, যাব কয়দিন পর। আচ্ছা শোন, রাতে টয়লেটে যেতে ভয় পেলে আমাকে ডাকবি, চেপে রাখবি না। পূর্ণা বলল, আচ্ছা। পূর্জা খুক খুক করে কাশতে থাকলো। পদ্মজা বিচলিত হয়ে বলল, কাশিও হয়ে গেছে? কত ঠান্ডা ব্যথিয়েছিস, জ্বরও আসে নাকি দেখি? পদ্মজা পূর্ণার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বলল, আছেই তো। তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না? সারাদিন নতুন শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালেই নিজের যত্ন নেওয়া হয়ে যায়? স্বাস্থ্যের যত্ন তো নিতে হবে। পূর্ণা বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা নিব। পদ্মজা বলল, তা তো সবসময় বলিস, তুই বস, আমি কুসুম গরম পানি নিয়ে আসছি, গড়গড় করে কুলি করে এরপর ঘুমাবি। পূর্ণা বলল, আপা। পদ্মজা বলল, তুই চুপ কর, চুপচাপ লেপের ভেতর শুয়ে থাক, আমি আসছি। পদ্মজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই। বাড়ির সবাই যার যার ঘরে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। আমির তো সেই কখন ঘুমিয়েছে। পদ্মজা ছোট বালতি হাতে নিয়ে কলপারে আসে। চারিদিকে নির্জন, থমথমে, কোনো সারা শব্দ নেই। পদ্মজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে, যদিও ওই বাড়িতে সবসময় রহস্য বিদ্যমান। পদ্মজা বালতি রেখে কল চাপতে যাবে, তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে। স্টিলের কিছু একটা কোথাও পড়েছে। পদ্মজা থমকে দাঁড়ায়, কান খাড়া করে বুঝতে পারল শব্দটা রানীর ঘর থেকে আসছে। রানী আবার কোনো বিপদ হলো না তো? পদ্মজা ছুটে আসে রানীর ঘরের সামনে। কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠে ভেসে আসে, তোমার লগে কয়বার হুৎসি বইলা আর ভাইব না, সবসময় হইতে দিতাম। মাটিতে যেভাবে এতদিন ছিলা আজও থাকবা, বিছানায় ওঠার জন্য গাইগুই করবা না। মদন বলল, মাটিতে অনেক ঠান্ডা লাগে, আমার এক কোনায় জায়গা দেও। রানী বলল, তুমি মাটির থাকবা মানে মাটির থাকবা।
ক্যামলা হইয়া মালিকের শরীর লগে হইবার সাহস আর করবা না। মদন বলল, আমি বিছানায় ঘুমাইতাম, তুমি আমার বউ লাগো। রানী বলল, তুমি মাড়িত ঘুমাইবা, আমি তোমারে জামাই মানি না। মদন বলল, দেহ রানী। এরপর একটা আত্মচিৎকার ভেসে আসে। রানী মদন তর্ক করছে, নিশ্চয় রানী মদনকে ধাক্কা দিয়েছে আর মদন ব্যথা পেয়েছে। পদ্মজা একবার ভাবলো দরজায় কড়া নাড়বে, এরপর ভাবলো স্বামী স্ত্রীর অনেক কথা সে শুনে ফেলেছে আর না শোনাই ভালো। যেহেতু তারা কারো সামনে ঝগড়া করে না, রাতে নিজের ঘরে সবার অগোচরে ঝগড়া করে, তাহলে ব্যাপারটা ব্যক্তিগত। পদ্মজা সরে আসে, তবে মনটা খুব খারাপ হয়ে যায়। এই দাম্পত্য সংসারে কি ভালোবাসা সুখ আসবে না? মদন তো দেখতে খারাপ না, শুধু এতিম আর এই বাড়ির একজন বাধ্য কর্মকর্তা। এছাড়া তো ভীষণ সহজ সরল, সবার সাথে হেসে খেলে কথা বলে, ঠোঁটে হাসি সব সময় থাকে। লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে। লিখনের জন্য আলাদা ঘর ছিল, কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে। ছেলেটাকে খুব ভালো লেগেছে তার, সোজাসুজি কথা বলে, মনে কিছু চেপে রাখতে পারে না। এতক্ষণ বক বক করছে, সবেমাত্র অন্য পাশ ফিরে চোখ বুঝলো, বোধহয় ঘুম পেয়েছে। লিখনের মনটা আনচান আনচান করছে, ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে, একসাথে বসে গল্প করতে, কিন্তু এ তো সম্ভব না। এই বাড়িতে আর আসা যাবে না। পদ্মজার সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায়, কত শত ইচ্ছে জেগে ওঠে। লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত, শুধু এই একটা জায়গাতেই সে দুর্বল। এভাবে চলতে পারে না, নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে। লিখন জোরে নিঃশ্বাস ছাড়লো। মৃদুল ফিরে তাকালো, বলল, ভাইয়ের ঘুম পাইতাছে না? লিখন বলল, হ, তুমি ঘুমাও। মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল, আপনি না তুমি, একটু আগেই না আমাদের কথা হলো, তুমি আমাকে তুমি বলবে। মৃদুল হাসলো, বলল, তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সেই মেয়েটা পদ্মজা ভাবি, তাই না? লিখন অপ্রস্তুত হয়ে উঠল। পদ্মজা যে বাড়ির বউ, সে বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত। এতে পদ্মজার অসম্মান হবে, সে তো চায় না পদ্মজা কষ্ট পাক। তাকে নিয়ে কেউ দুই লাইন বেশি ভাবুক, পদ্মজা সবসময় ভালো থাকুক। লিখন জোরপূর্বক হাসলো, তারপর বলল, কি বলছো? তেমন কিছু না, ঘুমাও এখন, আমার অনেক ঘুম পাচ্ছে। লিখন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। মৃদুল হতাশ হয়ে চোখ বসে। পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে, হাতে কাঁচের গ্লাস, তাতে কুসুম গরম পানি। সিঁড়িতে পা রাখতেই কারো পায়ের আওয়াজ কানে আসে। পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে। পদ্মজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে, গ্লাস রেখে দেয় এক পাশে। তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে, চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরোক্ষ করছে। আলমগীরের পরনে পাঞ্জাবি। বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না, শান্তশিষ্ট চুপচাপ, মাঝে মধ্যে ঢাকা যায়, দেখা হয় তবে কথা হয় না। কিছু প্রশ্ন করলে উত্তর দেয়, নিজের ইচ্ছায় কথা বলে না। আলমগীর সদর দরজা পেরিয়ে যায়। পদ্মজা সাবধানে আলমগীরের পিছু নেই। পায়ের জুতোগুলো হাঁটার তালে মৃদু শব্দ তুলছে, তাই পদ্মজা জুতাগুলো খুলে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে। ঝিঝি পোকার ডাক চারিদিকে, দূরে কোথাও শিয়াল ডাকছে। গা সমসমে পরিবেশ, এদিক ওদিক কোনো শব্দ হতেই পদ্মজা উৎকর্ণ হয়ে উঠছে, কেমন গা কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘদেহী এই লোক কোথায় যাচ্ছে? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো, মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পিছনে লুকিয়ে পড়ে, বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ চালিয়ে চারপাশ দেখে নিল, তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো, মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদ্মজার রগে রগে দামামা শুরু হয়, কি হতে চলেছে, আর সে কি দেখবে। পূর্ণা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণ হয়ে গেল, তারা পা আসছে না কেন? সে জুতা পরে বাইরে আসে, নেমে আসে নিচতলায়। রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাঁচের গ্লাস লেগে পড়ে যায়। পূর্ণা ভয় পেয়ে যায়, এখানে গ্লাস কে রাখলো? আংশিক পানি তার পায়ে লাগে, মনে হচ্ছে পানিটা গরম। এই রাতের বেলা গরম পানি এখানে কিভাবে? পূর্ণা ভাবে তার আপার পানি গরম করার কথা ছিল, কিন্তু গরম করে এখানে কেন রাখবে? ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদ্মজা নেই, সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজার পাশে পদ্মজার জুতা দেখে ভয়টা আরো বেড়ে যায়। সে দৌড়ে আমিরের ঘরে গেল, গিয়ে দেখলো আমির ঘুমাচ্ছে, পদ্মজা নেই। পূর্ণা এবার ঘামতে থাকলো। সে শুনেছে এই বাড়িতে ভূত জিন আছে, এরা মানুষের ক্ষতি করে, বিশেষ করে সুন্দর মানুষদের। তার মানে তার আবার গুরুতর বিপদ। পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে, লণ্ঠন জ্বালিয়ে নেয়। অন্য সময় হলে ভয় কাজ করত, আজ করছে না। সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে। মনে হয় কোনো শয়তানি জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে। পূর্ণা ঝটপট বেরিয়ে পড়ে, কাউকে টাকার বুদ্ধি অব্দি মাথায় আসেনি। সে আতঙ্কে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আয়াতুল কুরসি পড়তে পড়তে পুকুর পাড়ের পথ ধরে।
পদ্মজাকে চমকে দিয়ে তৃতীয় তলার একটা জানালা হুট করে খুলে যায়। সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। পদ্মজার ওষ্ঠদ্বয় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়, দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আলমগীর সেই দড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে যায়। দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হচ্ছে এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠেছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে? তৃতীয় তলায় সে একবার গিয়েছে, তাই জানেও না কোন ঘরে কি আছে। পায়ের গোড়ালিতে ঠান্ডা শিরশিরে অনুভব হচ্ছে। পদ্মজা এক হাত দিয়ে ছুঁতেই বুঝতে পারে জোকে ধরেছে। জোকে তার খুব ভয় আছে, কিন্তু এখন ভয় করছে না। এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাছে। সে জোক ছাড়িয়ে নিল। অনেকক্ষণ পার হয়ে যায়, আলমগীরের দেখা নেই। দড়ি তো ঝুলছে, মানে নামবে আবার। পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল। আচমকা মনে পড়ল তৃতীয় তলায় রুম্পা ভাবি আছে, ডান দিকের কোনো এক ঘরে। আর আলমগীর ডান দিকের কোনো একটা ঘরের জানালা দিয়েই ঢুকেছে, মানে কি রুম্পার কাছে গিয়েছে? পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে। আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে, তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে। কাঙ্ক্ষিত সেই মুখটি দেখে পদ্মজার পিল চমকে ওঠে। রুম্পা শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে। বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে। আলমগীর দুই হাত বাড়িয়ে রেখেছেন যাতে রুম্পা পড়ে গিয়ে তিনি ধরতে পারেন। পদ্মজার বুক দূর দূর করছে। যদি রুম্পা পড়ে যায়, এত ঝুঁকি কেন নিচ্ছে? রুম্পার পা মাটিতে পড়তেই আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে। রুম্পার কান্নার সুর ভেসে আসে। তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চের আলো দিয়ে চারপাশ দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। তখন কোত্থেকে উদয় হলো একজন অদ্ভুত লোকের। লোকটা কালো, মোটা, লম্বা চুল, এক হাতে রামদা, অন্য হাতে লাঠি। অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদ্মজার ভয় হলো। পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড়সড় দেখে একটা পাথর হাতে নিল, যেন বিপদে কাজে লাগানো যায়। আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয়। একসময় তা হাতাহাতিতে চলে যায়। রুম্পা ভয়ে জুবুতুবু হয়ে আছে। অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে, কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না। পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত। আল্লাহর নাম নিয়ে সে কলাগাছের পিছন থেকে বেরিয়ে আসে। আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দিল। তখনই সে পদ্মজাকে দেখতে পেল। চেঁচিয়ে উঠে বলল, বোন, সাহায্য করো। অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে সোমেরে রুম্পাকে ধরতে চাইল। আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। দুই হাতে জাপটে ধরে রেখে রুম্পাকে বলল, তুমি যাও রুম্পা। রুম্পা দৌড়ে পদ্মজার কাছে আসে। সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, ভয়ে ঘামছে। আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না। সে অনেক কষ্টে অনুরোধ করে, আমার রুম্পারে ওরা মেরে ফেলবে, তুমি ওরে খালপারে নিয়ে যাও বোন, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো। পদ্মজা দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে। আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তেই পদ্মজার খুব চেনা চেনা মনে হয়। আবার পারিজার খুনিরও বর্ণনা ঠিক এমন। ভাবতেই পদ্মজার রক্ত ছলকে ওঠে। সেই মুহূর্তে মরার উপর খাড়ার ঘা হিসাবে আবির্ভাব ঘটে পূর্ণার। সে পুকুর পাড়ে যাচ্ছিল। টর্চের আলো পেয়ে সেই দিকে ছুটে এসেছে। অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে। পদ্মজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায়। লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে। সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে। পদ্মজা দিক দিশেহারা হয়ে ফেলে। কি করবে সে? মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে, তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে। আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে, আবার পূর্ণাও আঘাত পেয়েছে। কি করবে পদ্মজা? রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে? পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে, নাকি পারিজার খুনিকে ধরবে? থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে, যা ভুতুরে শোনাচ্ছে। গা কাঁপুনি ঠান্ডা। সময়টা যেন থমকে দাঁড়িয়ে চলছে দণ্ড শুলে। পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা উবু হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে মা মা করে। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে, আর আরেক হাতে পূর্ণার কাঁধে শুয়ে দেখলো কোথায় আঘাত পেয়েছে। ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে, কানে ভেসে আসছে দুজন পুরুষের ধস্তাধস্তি দুবদাব শব্দ। পদ্মজার ঠান্ডা হাত পূর্ণার আহত স্থানে রক্ত লাগতেই সে আটকে উঠল। রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরল। পাশে তাকিয়ে দেখলো যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সেই লাঠির আগায় কাঁচি বাঁধা। পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, গলগল করে রক্ত বের হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর। আলমগীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না। সে একতি মিনতি করে পদ্মজাকে বলছে, পদ্মজা বোন, সহায় হও। টানাপোড়েনে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো। সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করলো। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না। যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে। পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় বিষে যাচ্ছে। এই রাতের আধার এত পাষাণ হলো কিভাবে? আলমগীরের আর্তনাদ ভেসে আসে। পদ্মজা চমকে ফিরে তাকালো। অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করছে। ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে। অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে ছুটে এসে রুম্পাকে ধরতে চাইল। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুমকি দিল, আমার কাম আমারে করতে দে। একটা মানুষের কণ্ঠস্বর এত ভয়ঙ্কর কি করে হয়? এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে। পদ্মজা কিঞ্চিত চমকালেও থেমে থাকলো না।
উত্তরের হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে উঠছে। সে অজ্ঞাত লোকটির মতোই হুঙ্কার দিয়ে বলল, নিজের ভালো চান তো আত্মসমর্পণ করুন। পদ্মজার কথা শুনে লোকটি ব্যঙ্গ করে হাসল। খুব কাছে থেকে অজ্ঞাত লোকটির মুখ দেখে পদ্মজার কপাল কুঁচকে ফেলল। লোকটির মুখ থেকে বিশ্রী একটা গন্ধ আসছে। স্বাস্থ্যবান দেহ, গায়ের রং কুচকুচে কালো, সাদা দাঁতক পাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটি আগে নজর কাটছে। পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বেই অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর লাঠি হাতে তুলে নিল। রুম্পা ছুটে পালাতে চাইল, কিন্তু পারল না। অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরল। পদ্মজা দৌড়ে এসে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল, তাও কাজ হলো না। পদ্মজার গায়ের শক্তি লোকটিকে এক চুলও নাড়াতে পারেনি। রুম্পা ঘুমগাচ্ছে, পূর্ণা যন্ত্রণায় কাঁদছে, ভয়ে জুবুথুবু হয়ে আছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। নিশাচর পাখিরা আজ যেন অদ্ভুত স্বরে ডাকাডাকি করছে, কেমন গা কাঁপিয়ে তোলা। ঝিঝি পোকাদের ডাক বেড়েছে, কান ঝালাফালা হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে বাতাসের বেগ। অজ্ঞাত লোকটির হিংস্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে। লোকটি পা দিয়ে মাটি থেকে লাঠি তুলল, এরপর লাঠির আগা থেকে কাঁচি হাতে নিল। আর একটুক্ষণ, তাহলেই সেই ধারালো কাঁচি রুম্পার গলার রক টেনে নিবে। উড়ে যাবে রুম্পার রুহু। আলমগীর নিজের যন্ত্রণা ভুলে ছুটে আসে তার সহধর্মিণীর প্রাণ বাঁচাতে। তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য। পদ্মজা অজ্ঞাত লোকটির পরে থাকা রামদা তুলে তার পিঠেই কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাত ব্যক্তিটি লুটিয়ে পড়ে মাটিতে। ফলে রামদা আরো গভীরে প্রবেশ করে। গরু জবাইয়ের পর গরু যেভাবে কাতরায়, অজ্ঞাত লোকটি সেভাবেই কাতরাতে থাকলো। রক্ত ছিটকে পড়ে পদ্মজার শাড়িতে, মুখমণ্ডলে। কাতরাতে থাকা দেহটি ডিঙিয়ে আলমগীর রুম্পার কাছে যায়। তারপর পদ্মজার দিকে তাকালো। পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখে যেন ধিকে ধিকে আগুন জ্বলছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় দেহটি। নিস্তেজ হয়ে পড়ে পদ্মজাও। সে এলোমেলো পায়ে কয়েক কদম পিছিয়ে গেল। তার শরীর কিঞ্চিত কাঁপছে। এটা সে কি করেছে? এ যে অচিন্তনীয় কাজ। সবে এলোমেলো লাগছে, মাথা ভন ভন করে ঘুরছে, গা গুলিয়ে উঠছে। পূর্ণা এই দৃশ্য দেখে নিজের রক্তক্ষরণ ভুলে যায়, ভয়ে কাঁপতে থাকে। নাভি উল্টে বমে বেরিয়ে আসে। আলমগীর তাড়াহুড়া করে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজার বুকে বইছে অপ্রতিরোধ্য তুফান। সে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে নিতর দেহটির দিকে। আলমগীর একটা চাবি পদ্মজার হাতে গুজে দিয়ে এক নিঃশ্বাসে বলল, ভয় পেও না। এই বাড়িতে দিন দুপুরে খুন হলেও তা বাইরে কেউ জানবে না। সকালে উঠে দেখবে এখানে বাবলুর লাশও নেই, রক্তও নেই। কেউ না কেউ সরিয়ে দিবে। সব দুঃস্বপ্ন মনে হবে। দ্রুত ঘরে ফিরে যাও। আমার অনেক কথা আছে। আমি চিঠি লিখবো তোমার বাপের বাড়ির ঠিকানায়। আসছি। রুম্পা দ্রুত পায়ে হেঁটে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল। তার বুকটা হাহাকার করছে। পদ্মজার কথা খুব মনে পড়বে। আলমগীর অস্থির হয়ে চারিদিকে দেখছে। আতঙ্কে সে কাঁপছে। এই বুঝে কেউ এসে গেল আর রুম্পাকে আবার বন্দি করে দিল। এমন অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। আতঙ্কে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। রুম্পা পদ্মজাকে কিছু বলতে চেয়েছিল, আলমগীর বলতে দিল না। তার আগেই টেনে নিয়ে দৌড়াতে থাকলো। পদ্মজা তাদের যাওয়ার পানে চেয়ে থাকলো। ঝিঝি পোকাদের আলোর ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে। তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে, না হওয়া সংসার পাতার স্বপ্ন পূরণ করতে দৌড়াচ্ছে। দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছুলো। এরপর দুই হাত সামনে এনে দেখলো টকটকে লাল রক্ত। সঙ্গে সঙ্গে সে বমি করতে থাকলো। তারপরেই শক্তি ফিরল। সে পূর্ণাকে খুঁজতে থাকলো। একটু দূরে পূর্ণা ঘাসের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। পদ্মজা দৌড়ে আসে। পূর্ণা পিট করে তাকায়। পূর্ণাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে। 21 বছর বয়সী একটা মেয়ের শরীর তো কম ভারী নয়। পদ্মজার শক্তিতে কুলাচ্ছে না। সে পূর্ণাকে একতি করে বলল, ওঠার চেষ্টা কর বোন। পূর্ণার শরীরে ভূমিকম্প বয়ে যাচ্ছে। সে পুরো ভর পদ্মজার উপর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। পদ্মজার শরীরের পুরোটা শক্তি দিয়ে পূর্ণাকে আগলে ধরে সামনে হাঁটা শুরু করলো। পদ্মজার পাজোড়া ঠকঠক করে কাঁপছে। সে জানে না এটা শীতের কাঁপুনি নাকি ভয়ঙ্কর কোনো কিছুর প্রত্যক্ষদর্শী হওয়ার উত্তেজনা। মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে শুরু হয়ে হুট করে থেমে গেছে, আর রেখে গেছে নিঃশ্বাস থামিয়ে দেওয়ার নিস্তব্ধতা। পদ্মজা ঘামছে, কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। মনে হচ্ছে এই বুঝে মৃত বাবলু উঠে দাঁড়ালো। অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়ল দুই বোনের উপর। জঙ্গলের গাছপালা থেকে পেঁচাদের দল তীক্ষ্ণ চোখে দেখল সদ্য খুন হওয়া একটা মৃতদেহ পড়ে আছে ঘাসের উপর। আরেকটু দূরে ছিমছাম করণের শাড়ি পরা একটা মেয়ে চুল খোলা রেখে এলোমেলো পায়ে একটা দুর্বল দেহকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতর। দুজনের গায়ে তাজা লাল রক্ত। এই দৃশ্য তো রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর, যার সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর পাখিরা। প্রতিদিনের মতোই ভোরের আলো নিষ্কালো রাতকে ঠেলে দূরে সরিয়ে পৃথিবীটাকে আলোকিত করে তুলেছে। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নতুন করে শুরু হয়েছে আরেকটা দিন। শুধু পদ্মজার সময়টা থমকে গেছে। সে তার গোসলখানায় বসে আছে। কনকনে ঠান্ডায় গোসল করেছে। এরপর থেকেই উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে। পূর্ণা অন্য ঘরে ঘুমাচ্ছে। পদ্মজা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামলেছে, বুঝতে দেয়নি। সে মনে মনে কতটা ভেঙে পড়েছে। যখন রাতে তারা দুই বোন দুই তলায় উঠছিল তখন পিছনে কেউ যেন ছিল।
এত চিৎকার চেঁচামেচি হয়েছে আর কেউ শোনেনি? অন্দরমহলের রেদওয়ান এবং মজিদের ঘরের মানুষদের তো শোনার কথা ছিল, কারণ ওনাদের ঘর ডান দিকে, আর ডান দিকেই তো এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে। পূর্ণা জোরে জোরে কেঁদেছে, আলমগীর চেঁচিয়েছে। বাবলু নামের সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল, দুবদাব শব্দ করছিল, তবুও কেউ আসেনি। কেন? আর কেন মনে হচ্ছে সবাই শুনেছে কিন্তু কেউ এগিয়ে আসেনি? পদ্মজার চোখ দুটি ঝাপসা হয়ে আসে, সবকিছু কেমন যেন উলট পালট লাগছে। কাউকে খুন করার মতো সাহস কি করে হলো? একি মা হেমলতার গুণ? পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল, চোখ পড়ে আলমগীরের দেওয়া চাবিটার দিকে। চাবিটা দেখতে অনেক বড়। সে অপলক চোখে চাবির দিকে তাকিয়ে থাকলো। আমির ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে গোসলখানায় উকি দিয়ে পদ্মজাকে দেখে সে চমকে উঠল। পদ্মজার শাড়ি হাঁটু অব্দি তোলা, আঁচল বুকে নেই, চুলে এলোমেলো, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, থেমে থেমে কাঁপছে। তাতেও পদ্মজার ভুরুক্ষেপ নেই। আমির হন্তদন্ত হয়ে গোসলখানায় প্রবেশ করল। পদ্মজার দুই বাহু দুই হাতে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, পদ্মাবতী কি হয়েছে? এ কি অবস্থা তোমার? পদ্মজা কিছু বলল না। সে আমিরের চোখের দিকে নিজের চোখ দৃষ্টি নিবন্ধ করে রাখল। আমির দ্বিগুণ বিচলিত হয়ে বলল, এই পদ্ম, তুমি কাঁপছো তো, কি হয়েছে? পদ্মজার ঠোঁট দুটি ভেঙে আছে আর চোখ ছাপিয়ে চল। আমির অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্মজা আচমকা আমিরকে জড়িয়ে ধরল। আমিরের পুরো শরীর মুহূর্তে ঠান্ডা বরফ হয়ে যায়। পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদতে থাকলো। আমির শক্ত করে জড়িয়ে ধরে বলল, বলো না কি হয়েছে, আমার চিন্তা হচ্ছে। পদ্মজা আরো শক্ত করে আমিরকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমি খুন করেছি। আমির বলল, কি কি বলছো? এই পদ্মজা আমিরের পিঠ খামচে ধরে বলল, আমি এটা কেমনে করলাম? আমির পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বলল, আমার মাথায় কিছু ঢুকছে না, সব বলো না আমাকে, কান্না থামাও। পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফোপাতে ফোপাতে পুরো ঘটনাটা বলল। সে নিজের কাজে নিজে অবাক। আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরে বলল, কিছু হয়নি, শান্ত হও, কান্না থামাও। পদ্মজার কান্না থামে। সে একটা ঘরের মধ্যে আছে, তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক শূন্য কোঠায়। আমির তা বেশ বুঝতে পেরেছে। আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসে, নিজে পদ্মজাকে পরিয়ে দিল। পদ্মজার পুরো শরীর যেন শরীর না, বরফ, এত ঠান্ডা। আমির পদ্মজার চুল মুছে দিয়ে বলল, ঘরে চলো। না থাক, আমি নিয়ে যাচ্ছি। পদ্মজা তরঙ্গহীন স্বরে বলল, তোমার ঘাড়ে টান পড়বে, আমি যেতে পারবো। আমির পদ্মজাকে ধরে ধরে নিয়ে আসে। পদ্মজাকে বিছানায় শুইয়ে দিয়ে লেপ জড়িয়ে দিল গায়ে। তারপর বলল, আমি থাকতে তোমার কিছু হবে না, ডান দিকে তো? পদ্মজা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমির সোয়েটার পরে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, কই, কোথাও তো কিছু পাইনি। পদ্মজা চমকে গেল, দ্রুত উঠে বসলো। তারপর চোখ বড় বড় করে জানতে চাইল, লাশ বা রক্ত কিছুই নেই? আমির নির্বিকার ভঙ্গিতে বলল, না তো, তুমি রাতে স্বপ্ন দেখেছো বোধহয়। পদ্মজা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে। এটা কি করে সম্ভব? এই কাকডাকা ভরে লাশ থাকবে না কেন? আলমগীরের বলা কথাগুলো মনে পড়তেই পদ্মজা সব বুঝতে পারে। ধীরে ধীরে আবার শুয়ে পড়ে, চোখ বুজে। তার ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে।